গুড ইভিনিং। আজকে আমরা নবম শ্রেণীর রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই নিজের নিজের ব্লাড গ্রুপ জানো বা তোমাদের বন্ধুদের ব্লাড গ্রুপ জিজ্ঞেস করে দেখবে। অনেকেই তোমরা এটার সঙ্গে পরিচয় আছো, এ গ্রুপ, বি গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপের কথা তোমরা জানো। আজকে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ কি এবং কিভাবে রক্ত গ্রুপ আবিষ্কার হলো। রক্ত গ্রুপ আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার। মনে রাখো নামটা, কার্ল ল্যান্ডস্টাইনার। 1901 সালে। তাহলে খুব বেশি দিন নয়, 1901 সাল। তো এর আগে কি হতো, তোমরা ইতিহাসে বিভিন্ন যুদ্ধের কথা পড়েছো। তো ওই প্রাচীনকালে যখন ওই ইতিহাসের সময়ে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো যুদ্ধাস্ত্রগুলি ছিল তীর, ধনুক, তরোয়াল, বর্ষা, বল্লম ইত্যাদি। তাহলে এইরকম অস্ত্র দিয়ে যখন যুদ্ধ হতো তখন কি হতো, অনেক সৈন্যদেরই অঙ্গহানি ঘটতো বা তারা এমনভাবে আহত হতো যে প্রচুর রক্তক্ষরণ হতো। এই রক্তক্ষরণের কারণেই অনেক সৈন্য মারা যেত। তোমরা ইতিহাসে পড়েছো অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা, যে যুদ্ধে অনেক প্রাণহানি হয়েছিল এবং তা দেখে অশোকের মনের মধ্যে পরিবর্তন চলে এসেছিল। তা আমি যে ঘটনাটা বলতে চাইছি, যে সৈন্যদের মৃত্যু হতো তার বেশিরভাগটাই হতো ওই রক্তক্ষরণ জনিত কারণে। তো তখনকার সময়ও তো বিভিন্ন ধরনের চিকিৎসক ওই সৈন্য শিবিরে থাকতেন। তো ওনারাও ওনাদের মতো করে চেষ্টা করতেন রোগীদের বা ওই সমস্ত আহত সৈনিকদের বাঁচানোর জন্য। বিভিন্ন সময়ে মানুষ চেষ্টা করেছে যে কারো শরীরে রক্ত কমে গেলে অন্য প্রাণীর রক্ত দেওয়ার চেষ্টা হয়েছে। মানুষের শরীরে কুকুরের রক্ত, ঘোড়ার রক্ত, ভেড়ার রক্ত প্রয়োগ করে দেখা হয়েছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই সফলতা আসেনি। পরবর্তী সময়ে মানুষ বুঝতে পারল যে মানুষের শরীরে অন্য কোনো প্রাণীর রক্ত দিলে চলবে না, মানুষের রক্তই দিতে হবে। তখন আরো অন্যরকম ভাবে চেষ্টা হলো। যে সৈনিক আহত হয়ে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাকে নিচে শোয়ানো হতো আর উঁচুতে যার থেকে রক্ত নেওয়া হবে তাকে শুয়ে একটা সরু পাইপের সাহায্যে ওর শিরার রক্ত ওই আহত সৈনিককে দেওয়া হতো। এইভাবে চেষ্টা করা হতো মানুষকে বা ওই আহত সৈনিকদেরকে বাঁচানো। কিছু কিছু ক্ষেত্রে সফলতা এলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতিটা কাজ করতো না মানে ওই যে সৈন্যটাকে রক্ত দেওয়া হচ্ছে, যে আহত সৈন্যটা, তার মৃত্যু ঘটছে। তখন মানুষরা বা ওই সময়ে যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তারা আরো চিন্তায় পড়লেন যে মানুষের রক্তই মানুষকে দেওয়া হচ্ছে, অথচ কারো কারো ক্ষেত্রে মৃত্যু ঘটছে। কারণটা কি? এই নিয়ে মানুষের কৌতূহল আরো বাড়তে লাগলো। বাড়তে মানুষ নানা রকম ভাবে চেষ্টা করেছে যে তাহলে কি রক্ত সবারই এক নয়? অনেক গবেষণার পর বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে আবিষ্কার করলেন যে আমাদের সবারই রক্ত এক নয়, এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। তো উনি কি করেছিলেন, উনি বললেন যে আমরা রক্তের উপাদানগুলো পড়েছি, এই উপাদানগুলোর মধ্যে দুটো উপাদান, যেমন আর বি সি, পুরো নাম তোমরা জানো,
লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে এক ধরনের এগ্লুটিনোজেন বা অ্যান্টিজেনের উনি সন্ধান পান, যাকে প্রকাশ করা হয় এ এগ্লুটিনোজেন ও বি এগ্লুটিনোজেন দ্বারা। আবার রক্তরসে এগ্লুটিনিন পাওয়া যায়, যাদেরকে প্রকাশ করা হয় আলফা ও বিটা এগ্লুটিনিন বা অ্যান্টিবডি দ্বারা। তাহলে আন্ডারস্ট্যান্ড, এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে 4টা ভাগে ভাগ করেছিলেন। তাহলে মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় উপস্থিত এগ্লুটিনোজেন ও রক্তরসে উপস্থিত এগ্লুটিনিনের উপর নির্ভর করে রক্তকে উনি 4টি ভাগে ভাগ করেছিলেন। এই ভাগগুলো কি কি? উনি বলেছিলেন এই গ্রুপগুলো হলো বা রক্তের 4টা শ্রেণী হলো এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ আর ও গ্রুপ। তোমাদের হয়তো মনে হবে যে স্যার এগুলো তো আমরা এরকম রক্ত গ্রুপ দেখি না, আমাদের রক্ত গ্রুপে পজিটিভ নেগেটিভ লেখা আছে। আমরা পরে আলোচনা করব যে রক্তের এখন আমরা 8টা গ্রুপ নিয়ে আলোচনা করি, 4টা পজিটিভ এবং 4টা নেগেটিভ, পরে ওই আলোচনাটায় আসবো। তাহলে এই 4টা গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ আর ও গ্রুপ। কিসের ভিত্তিতে উনি এই ভাগটা করলেন? তাহলে ওই যে আগেই বললাম যে আমাদের লোহিত রক্তকণিকা আর রক্তরসে উপস্থিত অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপর নির্ভর করে উনি এই ভাগটি করেছিলেন। তাহলে আমরা এখানে জানবো যে এই গ্রুপগুলো লোহিত রক্তকণিকায় ও রক্তরসে কি কি এগ্লুটিনোজেন ও এগ্লুটিনিন থাকে। লোহিত রক্তকণিকা ও রক্তরসে কি কি এগ্লুটিনোজেন ও এগ্লুটিনিন থাকে। তাহলে আমরা পরপর জেনে নেওয়ার চেষ্টা করব যে এই গ্রুপগুলোতে কোনটাই কি কি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি থাকে। এখানে লেখাটা একটু উঁচু নিচু হয়ে গেল, আমি এই গ্রুপেরটা এখানে লিখছি। এ গ্রুপের রক্তের লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেনটা পাওয়া যায় বা এগ্লুটিনোজেনটা পাওয়া যায় তাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর এই গ্রুপের রক্তের রক্তরসে বিটা বলে একটা অ্যান্টিবডি বা এগ্লুটিনিন থাকে। তাহলে এখানে এদের লোহিত রক্তকণিকায় থাকছে এগ্লুটিনোজেন এ এবং রক্তরসে এগ্লুটিনিন বিটা। বি গ্রুপের রক্তে কি থাকছে? এদের লোহিত রক্তকণিকায় থাকছে এগ্লুটিনোজেন বি আর রক্তরসে উপস্থিত আছে আলফা এগ্লুটিনিন। ঠিক আছে। এবি গ্রুপের ক্ষেত্রে এদের লোহিত রক্তকণিকায় এই 2 ধরনের অ্যান্টিজেনই উপস্থিত থাকে, অর্থাৎ এদের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি দুটোই উপস্থিত। তাহলে এবি গ্রুপের রক্তে এগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন এ এবং বি দুটোই উপস্থিত, কিন্তু এদের রক্তের রক্তরসে কোনো প্রকার অ্যান্টিবডি নেই। এটা ব্ল্যাঙ্ক, কোনো অ্যান্টিবডি এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিদের রক্তে থাকে না। আরেকটা গ্রুপ থাকলো ও গ্রুপ। এই ও গ্রুপের রক্তে এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের রক্তের লোহিত রক্তকণিকায় কোনো প্রকার অ্যান্টিজেন বা এগ্লুটিনোজেন নেই। তাহলে ও গ্রুপ বিশিষ্ট ব্যক্তিদের রক্তে
কোনো প্রকার এগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন নেই। এরপর তাহলে এদের কি থাকে, এদের ক্ষেত্রে কিন্তু এদের রক্তরসে এই যে দুটো অ্যান্টিবডি বা এগ্লুটিনিন আমরা পড়েছিলাম, এই দুটোই উপস্থিত আছে, আলফা আর বিটা। এই ছকটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে এটা নিয়ে বাকি সমস্যাগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে এ গ্রুপের রক্তে কি থাকলো, এদের রক্তের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন বিটা। বি গ্রুপের রক্তে কি থাকছে, এদের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন বি আর অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন আলফা। এ বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিদের লোহিত রক্তকণিকায় এই দুটো এগ্লুটিনোজেনে অর্থাৎ এ এবং বি দুটোই উপস্থিত, কিন্তু এদের রক্তরসে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। আর ও গ্রুপ বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে কি হলো, এদের কোনো প্রকার অ্যান্টিজেন নেই, কিন্তু অ্যান্টিবডি দুটোই উপস্থিত। তাহলে এইভাবে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের 4টা গ্রুপ আবিষ্কার করেছিলেন 1901 সালে। এর গুরুত্ব কি, কেন এটা করে কি সুবিধা হয়েছিল? রক্ত গ্রুপ আবিষ্কার করার ফলে রক্তদানকে মানে রক্ত সঞ্চালনকে নিরাপদ করা সম্ভব হয়েছিল। অর্থাৎ ওই যে রক্ত সঞ্চালনের সময় যাতে গ্রহীতার শরীরে কোনো রিয়েকশন না ঘটে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডির জন্য বিক্রিয়া হয়ে তার লোহিত রক্তকণিকার যাতে ওই দোলা পাকিয়ে যায় লোহিত রক্তকণিকাগুলো, যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হয়ে যায় এবং সেক্ষেত্রে রোগীর মৃত্যু হতে পারে। তাই রক্ত সঞ্চালনের পর যাতে গ্রহীতার কোনো রকম অসুবিধা না হয়, সেটা এই রক্ত গ্রুপ আবিষ্কারের পর নিশ্চিত করা সম্ভব হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় আমাদের অঙ্গ প্রতিস্থাপনের দরকার হয়, অর্থাৎ কোনো একটা অঙ্গ পাল্টাতে হচ্ছে, কারো হয়তো লিভার খারাপ হয়ে গেছে, লিভারের কিছু অংশকে কেটে এই পুরো লিভারটাকে প্রতিস্থাপন করতে হচ্ছে, অর্থাৎ অন্য লিভার লাগানো হচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রেও এই ব্লাড গ্রুপ জানাটা খুব জরুরি। ওই দুই ব্যক্তির রক্ত গ্রুপ না জেনে এই ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করলে গ্রহীতার মৃত্যু হতে পারে। আবার বিভিন্ন অপারেশনের সময়, যখন কোনো অপারেশন করা হয় রোগীর, এই অপারেশনের সময় প্রচুর রক্তক্ষরণজনিত কারণে অনেক রক্ত নষ্ট হয়, তাই তাদেরকেও রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। তাই এই সমস্ত ক্ষেত্রে রক্ত গ্রুপটা জানা খুব দরকারি। আরেকটা ক্ষেত্রে রক্ত গ্রুপ আমাদের কাজে লাগে। রক্ত গ্রুপের সাহায্যে পিতৃত্ব নির্ণয়ে সাহায্য করে। তোমরা একটা রাজার গল্প পড়েছিলে যে এক সময় এক রাজার কাছে দুজন মহিলা এসেছিলেন বিচার চাইতে। একটা ছেলেকে নিয়ে এসেছিল, দুজনেই দাবি করছে যে ছেলেটি তার। রাজা কি করেছিল এই গল্পটা তোমরা অনেকেই জানো। রাজা কি আদেশ দিয়েছিলেন, দুজনেই যখন দাবি করছে ছেলেটি তার, তখন রাজা তাদেরকে পরীক্ষা করার জন্য আদেশ দিয়েছিলেন যে তাহলে ছেলেটিকে টুকরো করে দুভাগ করে দাও এবং দুজন মাকে দুটো টুকরো দিয়ে দাও। এই আদেশ শোনার পর যিনি অরিজিনাল মা ছিলেন, মানে ওই ছেলেটির যিনি প্রকৃত মা, তিনি তার দাবি ত্যাগ করে চলে যাচ্ছিলেন। রাজামশাইকে বললেন যে এই ছেলেটি ওনাকে দিয়ে দাও, আমার কোনো দাবি নেই। অর্থাৎ ওই মা ভাবলো যে আমি যদি দাবি করি তাহলে তো ছেলেটাকে কেটে দেবে, তাহলে ছেলেটা বেঁচে থাকবে আমি যদি দাবি না করি। রাজা তখন বুঝতে পারলেন যে উনি ওই ছেলেটির প্রকৃত মা। সেক্ষেত্রে এই মা নির্বাচনের ক্ষেত্রে রাজা তার বিশেষ বুদ্ধি প্রয়োগ করেছিলেন যে অরিজিনাল মা কে। তো ঠিক অমনিভাবে বুদ্ধি প্রয়োগ করে কিন্তু আমরা পিতৃত্ব নির্ণয় করতে পারবো না। যদি কিছু কিছু ক্ষেত্রে কখনো এরকম পিতৃত্বের দাবি নিয়ে কোনো সমস্যা ওঠে বা কোনো সন্তান
তার পিতৃত্বের দাবি নিয়ে কারো কাছে উপস্থিত হয়, সেক্ষেত্রে এই রক্ত গ্রুপ সাহায্য করতে পারে, পিতৃত্ব নির্ণয়ে সাহায্য করে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই রক্ত গ্রুপ আমরা তাহলে আমি 4 প্রকার রক্ত গ্রুপ বলেছি, এখানে কোথাও পজিটিভ নেগেটিভ লেখা হয়নি। তো পজিটিভ বা নেগেটিভ কেন লেখা হয়? এই বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার এবং ওনার সঙ্গে আরেকজন বিজ্ঞানী উইনার, এই দুজন বিজ্ঞানী, আরেকজন বিজ্ঞানী কি নাম বললাম? উইনার। 1939 সালে আরো গবেষণা করে বার করলেন যে রেসাস বানরের রক্তের এদের লোহিত রক্ত কণিকার গায়ে একটা অ্যান্টিজেন, এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, যে অ্যান্টিজেনগুলো মানুষের রক্তের লোহিত রক্ত কণিকায়ও পাওয়া যায়। তাহলে বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার ও উইনার 1939 সালে বললেন যে রেসাস বানরের রক্তের লোহিত রক্ত কণিকায় কিছু বিশেষ ধরনের অ্যান্টিজেন থাকে, যার অস্তিত্ব মানুষের রক্তেও পাওয়া গেছে। এর ভিত্তিতে তো এই অ্যান্টিজেনটার নাম, যেহেতু আমরা রেসাস বানরের ক্ষেত্রে অ্যান্টিজেনটা প্রথম পাওয়া গিয়েছিল, তাই এটাকে বলা হয় রেসাস অ্যান্টিজেন, RH অ্যান্টিজেন। এই জন্য এই RH কথাটা এসেছে যে রেসাস বানরের ক্ষেত্রে এটা প্রথম পাওয়া গিয়েছিল বলে। তাহলে এটা পরে তোমরা ক্লাস 12-এ আরো যখন রক্ত গ্রুপ ডিটেলস পড়বে তখন আবার এটা জানতে পারবে যে RH ফ্যাক্টর বা RH অ্যান্টিজেন গুলো মূলত 6টা থাকে। এগুলোকে প্রকাশ করা হয় C, এরকম 1 2 3 4 5 6 6টা RH অ্যান্টিজেন আছে। তো আমরা যেটা নিয়ে যেটা হচ্ছে মুখ্য, সেটা হচ্ছে এই ডি অ্যান্টিজেনটা বা এই ডি ফ্যাক্টরটি খুব গুরুত্বপূর্ণ, যেটাকে নিয়ে যার উপস্থিতির উপর ভিত্তি করে আমরা রক্তকে 8টি গ্রুপে ভাগ করেছি। তাহলে এটা পরে 12-এ তোমরা আরো বিস্তারিত পড়বে। তাহলে এই রেসাস অ্যান্টিজেন গুলো মূলত এখানে 6 ধরনের অ্যান্টিজেন থাকে। তো আমরা এই ডি অ্যান্টিজেনটা নিয়ে আলোচনা করব। এর উপর ভিত্তি করে রক্তকে 8টা গ্রুপে ভাগ করা হয়েছিল। যে যাদের রক্তের লোহিত রক্ত কণিকায় এই অ্যান্টিজেনটা থাকবে তাদের রক্তকে বলা হবে পজিটিভ রক্ত। কি পজিটিভ অর্থাৎ ওই অ্যান্টিজেনটা আছে, RH অ্যান্টিজেন আছে। তাহলে RH অ্যান্টিজেন থাকলে, যাদের রক্তের লোহিত রক্ত কণিকায় এই অ্যান্টিজেনটা থাকবে তাদের রক্তকে বলা হবে পজিটিভ রক্ত। তাহলে 4টা ব্লাড গ্রুপ ছিল আমাদের, তাহলে 4টার ক্ষেত্রেই A পজিটিভ, B পজিটিভ, AB পজিটিভ আর O পজিটিভ হতে পারে। আর যদি RH পজিটিভ অনুপস্থিত থাকি তাহলে সেটাকে আমরা নেগেটিভ দ্বারা প্রকাশ করি। তখন আমরা এই জায়গায় নেগেটিভ লিখব। তোমরা বিভিন্ন তোমাদের যে রক্ত গ্রুপ যে যা জানো দেখবে হয় সেখানে প্লাস কিংবা মাইনাস লেখা আছে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ লেখা আছে। যদি প্লাস লেখা আছে তাহলে বুঝবে যে তোমার রক্তের লোহিত রক্ত কণিকায় RH অ্যান্টিজেন আছে। আর যদি নেগেটিভ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে তোমার রক্তের লোহিত রক্ত কণিকায় RH অ্যান্টিজেন নেই। তাহলে এটাকে লিখবো তাহলে A নেগেটিভ, B নেগেটিভ, AB নেগেটিভ আর O নেগেটিভ। তাহলে মোট 8টা গ্রুপ পেলাম। এখন আমরা রক্তের এই 8টা গ্রুপ নিয়ে 8টা গ্রুপ জানি। এর পরবর্তী সময় তোমরা আরো কিছু অন্যরকম গ্রুপ শুনবে।
তো আমরা মূলত এই গ্রুপটা নিয়ে জানলেই আমরা রক্ত সঞ্চালনকে নিরাপদ করতে পারবো। আর পজিটিভ আর নেগেটিভ, এরপর আমরা চলো ডিটেলসে একটু জেনে নিই কে কাকে রক্ত দান করতে পারবে। তাহলে এটা জানার জন্য আমরা ওই আগের যে ছকটা লিখেছিলাম সেই ছকটা একটু বার করো, যে এ গ্রুপের রক্তের লোহিত রক্তকণিকায় কোন কোন অ্যান্টিজেন থাকে। তাহলে এ গ্রুপের রক্তের লোহিত রক্তকণিকায় দেখো বলেছিলাম আমি, সেখানে অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন এ থাকে, আর রক্তরসে অ্যাগ্লুটিনিন বিটা থাকে। সেক্ষেত্রে চলো এবার তাহলে ভাগটা জেনে নেওয়া যাক যে কিভাবে রক্ত, কে কোন গ্রুপকে রক্ত দিতে পারে। আমি এখানে পজিটিভ বা নেগেটিভ কিছু লিখছি না, এমনিতে জাস্ট গ্রুপ হিসাবে বলে দিচ্ছি। এ গ্রুপ, এ কোন গ্রুপকে রক্ত দিতে পারবে, কোন গ্রুপকে রক্ত দিতে পারবে, আর কার কাছ থেকে নিতে পারবে, কোন গ্রুপ থেকে নিতে পারবে, কোন গ্রুপের থেকে নিতে পারবে। নিচে লিখি কোন একজন ব্যক্তি যার রক্ত গ্রুপ এ, আমি এখানে পজিটিভ বা নেগেটিভ কিছু লিখিনি, যদি পজিটিভ লিখি তাহলে সাধারণত পজিটিভের ক্ষেত্রে পজিটিভ রক্তই দেওয়া হয় এবং নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ রক্তই দেওয়া হয়। পরে বলবো যে পজিটিভ নেগেটিভ রক্ত দেওয়ার কি সমস্যা। তাহলে যদি আমি পজিটিভ হিসাবে লিখি, কাকে রক্ত দিতে পারবে, এ গ্রুপ, এ গ্রুপকেই রক্ত দিতে পারে। আর আর কাকে দিতে পারবে, আর দিতে পারে এবি গ্রুপকে। তাহলে এবি, এই যে পজিটিভ ছিল, এবি পজিটিভকে রক্ত দেওয়া হচ্ছে। কেন দিতে পারছে এবি কে, আমি পজিটিভ নেগেটিভকে পরে বলছি, শুধু তোমরা এটা দিয়ে মনে রাখো তাহলে সুবিধা হবে। পরে বলে দেবো যে পজিটিভ নেগেটিভকে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কি সমস্যা হয় বা সেটা কিভাবে এড়ানো যায়। তাহলে এ গ্রুপ দিতে পারছে এ গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে আর এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে। তার কারণ কি, এ গ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন কি ছিল, এ ছিল, আর রক্তরসে অ্যান্টিবডি বিটা ছিল। তাহলে এ গ্রুপকে যদি দেয় তাহলে তার কোনো সমস্যাই নেই। এবি গ্রুপকে কেন দিতে পারছে, এবি গ্রুপের রক্তরসে আর অন্য কোনো ধরনের অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে না, তাই এ গ্রুপ বিশিষ্ট ব্যক্তি এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিলে তার কোনো সমস্যা হয় না। বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি বা বি গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে, এটাও বি গ্রুপকে দেওয়া যাবে আর এবি গ্রুপকে দেওয়া যাবে। একই রকম ব্যাখ্যা হবে আগেরটার মতো। এরপর আছে এবি, এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কাকে রক্ত দিতে পারবে, এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি শুধুমাত্র এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারে। এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি শুধুমাত্র এবি গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকেই রক্ত দিতে পারে। আর ও গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কে কাকে রক্ত দিতে পারে। ও গ্রুপের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এদের রক্তের, আগের লেখাটা দেখো, যে এদের রক্তের লোহিত রক্তকণিকায় কোনো ধরনের অ্যান্টিজেন ছিল না। তাহলে এরা যে কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারে। তাহলে এ গ্রুপকে দিতে পারে, বি গ্রুপকেও দিতে পারবে, এবি গ্রুপকেও দিতে পারবে, আর ওর নিজের গ্রুপ অর্থাৎ ও গ্রুপকেও দিতে পারবে। এরপর
ভিত্তি করে এখান থেকে, আর এই দিকটা তাহলে বলেনি যে কার কাছ থেকে নিতে পারে। এ গ্রুপ বিশিষ্ট ব্যক্তি এর কাছ থেকে নিতে পারবে, আর ও গ্রুপের কাছ থেকে নিতে পারবে। তার কারণ ও গ্রুপের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, ওর অ্যান্টিবডি আলফা ও বিটা আছে। তাহলে এ আর ও, বি এর ক্ষেত্রে কিরকম ভাবে হবে, বি আর ও, এ বি এর কি ছিল, এর রক্তরসে কোনো ধরনের এগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে না, তাই এরা সবার কাছ থেকে রক্ত নিতে পারে। অর্থাৎ এ গ্রুপের, বি গ্রুপের, এ বি গ্রুপের আর ও গ্রুপের, সব গ্রুপেরই রক্ত নিতে পারছে। তাই এ বি গ্রুপকে বলা হয় সার্বিক গ্রহীতা, সবারই রক্ত নিতে পারছে। তাহলে এ বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি যেহেতু সব গ্রুপগুলোর রক্ত নিতে পারে, তাই তাকে বলা হয় গ্রহীতা। আর ও গ্রুপ বিশিষ্ট ব্যক্তি কি হলো, যে সবাইকে রক্ত দিতে পারে, তাই ও গ্রুপকে বলা হয় সার্বিক দাতা। এই দুটো মনে রাখবে, সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা। পরবর্তী সময়ে এটাকে এক্সট্রিম বলে মানা হয় না, যে সার্বিক দাতা বা সার্বিক গ্রহীতা ঠিক না, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা এটাকে সার্বিক দাতা বা গ্রহীতা বলা হয় এই দুটোকে। কিসের ভিত্তিতে না, সবাইকে যেহেতু দিতে পারে, কিন্তু পরে আমরা জানবো যে এখন আমরা অনেক বিজ্ঞান এগিয়ে গেছে, এখন যে কোনো ব্যক্তির রক্ত যে কাউকে দেওয়া যায় না, তার আগে অ্যান্টিজেন টেস্টটাও জরুরি। তো সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা, যদি এখান থেকে তোমাদের প্রশ্ন আসে তাহলে লিখবে এ বি গ্রুপ বিশিষ্ট ব্যক্তি যেহেতু সবার কাছ থেকে রক্ত নিতে পারে, তাই তাদেরকে বলা হয় সার্বিক গ্রহীতা। আর ও গ্রুপ বিশিষ্ট ব্যক্তি যেহেতু সবাইকে রক্ত দিতে পারে, তাই তাদেরকে বলা হয় সার্বিক দাতা। এরপর এই ছকটা একটু লিখে নাও। আর ও গ্রুপ নিতে পারে, এটা লেখা হয়নি একটু, ও গ্রুপ নিতে পারে কার কাছ থেকে, ও শুধুমাত্র ও এর কাছ থেকে নিতে পারবে। এই ছকটা লিখে নাও, তারপর তোমাদেরকে ওই নেগেটিভ পজিটিভটা আরেকবার আলোচনা করছি। হয়েছে? এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে এরপর ধরে নেওয়া যাক যে একজন ব্যক্তি তার RH অ্যান্টিজেন আছে, ধরে নিলাম যে তার রক্ত গ্রুপ এ। তাহলে এর RH অ্যান্টিজেন আছে, তাহলে তাকে এর কি দ্বারা প্রকাশ করব, এ পজিটিভ। এই ব্যক্তি যদি আগে আমি যেখানে বলছিলাম যে এ গ্রুপকে রক্ত দিতে পারে বলেছিলাম, তো আমি ধরে নিলাম যে এ পজিটিভ একটা ব্যক্তি, তাহলে এ নেগেটিভকে কি রক্ত দিতে পারবে? এরও রক্ত গ্রুপে, কিন্তু এর RH অ্যান্টিজেন আছে বলে এটা হয়েছে RH পজিটিভ, যাকে আমরা এ পজিটিভ বলি। আর এখানে নেগেটিভ, অর্থাৎ RH অ্যান্টিজেন নেই, এ রক্ত একে দিতে পারবে কিনা? এর প্রাথমিক উত্তর হচ্ছে দিতে পারবে, কিন্তু এখানে কিছু সমস্যা আসতে পারে। কখন? যদি দ্বিতীয়বার একে রক্ত সঞ্চালন করা দরকার পড়ে। কেন? যখন এই RH অ্যান্টিজেন যুক্ত রক্ত একে দেওয়া হবে, এই RH অ্যান্টিজেনের যখন এখানে আসবে, তখন তাকে প্রতিরোধ করার জন্য এর শরীরে, অর্থাৎ গ্রহীতার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। এখানে অ্যান্টিবডি তৈরি হবে, খুব বেশি সমস্যা নেই, অ্যান্টিবডি তৈরি হলো। কিন্তু একে যখন
আরো যদি রক্ত সঞ্চালনের দরকার পড়ে, তাহলে তার শরীরে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। আগে অ্যান্টিবডি ছিল না, রক্ত দেওয়া হয়েছে, খুব সমস্যা হয়নি। পরবর্তীতে যদি কখনো আবার এরকম এ পজিটিভ ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়া হয়, তখন কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্রিয়ায় এর লোহিত রক্ত কণিকাগুলো দলা পাকিয়ে যাবে এবং সেক্ষেত্রে গ্রহীতার মৃত্যু হতে পারে। তাই এই রক্ত সঞ্চালনের সময় এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটাও দেখে নেওয়াটা খুব জরুরি। এক্ষেত্রে সমস্যা হতে পারে যদি আমরা না জেনে যদি এরকম ভাবে রক্ত সঞ্চালন করে থাকি। তো এই ঘটনাটাকে বলা হয় এগ্লুটিনেশন, অর্থাৎ ওই যে লোহিত রক্ত কণিকার দলা পাকিয়ে যাওয়ার ঘটনা, তাকে বলা হয় এগ্লুটিনেশন। মনে রাখবে নামটা, এগ্লুটিনেশন। এগ্লুটিনেশন কি? ওই লোহিত রক্ত কণিকার দলা পাকিয়ে যাওয়ার ঘটনা। তাহলে পজিটিভ রক্ত নেগেটিভ ব্যক্তির রক্তকে দিলে ওই সমস্যাটা আসতে পারে। আবার এটা কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রেও সমস্যা হয়ে যায়, যে কোনো পজিটিভ, ধরে নিলাম বি পজিটিভ, আগে তো এ দিয়ে বলেছিলাম বি পজিটিভ, এরকম একজন পুরুষের সঙ্গে বি নেগেটিভ যুক্ত মহিলার বিয়ে হয়েছে। এক্ষেত্রে কি হয়? প্রথম সন্তানের ক্ষেত্রে খুব একটা সমস্যা না এলেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা দেখা যায়। কেমন সমস্যা হয়? যেহেতু পিতার আরএইচ অ্যান্টিজেন আছে, তাহলে ভ্রূণের মধ্যে, অর্থাৎ তার সন্তানদের মধ্যে, সন্তান যখন মায়ের শরীরে বৃদ্ধি পায়, তখন সেই সন্তানের শরীরে আরএইচ অ্যান্টিজেন থাকে। আর মায়ের সঙ্গে ছেলের যেহেতু রক্তের সংযোগ থাকে, প্লাসেন্টার মধ্য দিয়ে মা ও ছেলের যোগাযোগ রক্ষা হয়, অর্থাৎ ওই রক্তটাই মায়ের শরীরেও, মায়ের থেকে রক্তটা যেমন ভ্রূণের শরীরে যাচ্ছে, ভ্রূণ থেকে রক্ত আবার মায়ের শরীরে যায়। সেক্ষেত্রে এই আরএইচ অ্যান্টিজেন মায়ের রক্তে ঢুকে পড়ে।